গোলপার্কে গোলাগুলি সত্যজিৎ রায়ের বইয়ের নাম মনে হচ্ছে, কোনোদিন ভেবেছিলে? সোনা পপ্পু বলে একজন এই ধরনের সন্ত্রাস চালাবে কোনোদিন ভাবতেও পারিনি। বাংলার একটা যে মরাল পলিটিক্যাল ক্লাস ছিল সেটা কি এখন কমপ্লিটলি নন এক্সিস্টেন্ট? পুরো moral edifice টাই crack করে গেছে। বাঙালি অস্মিতা, যেটা টিএমসি খালি খালি পলিটিসাইজ করতে থাকে, ওটা একটা ইলেকশন স্লো। আর এখন মমতা ব্যানার্জির যে রাজনীতি ওটা হচ্ছে কমপ্লিটলি আরবিট্রারি পার্সোনালাইজড। ডিউটি ফ্রি দোকানগুলো কলকাতা এয়ারপোর্টে তারা চাইছে যে আমাদের কোনো কাস্টমার নেই, তাই জন্য আমরা এই রেটটাই এত ভাড়া আমরা দিতে পারছি। তো তুমি একদিকে বলছে যে সব থেকে বেশি টুরিস্ট আসছে, আরেকদিকে বলছে যে তোমার এই ভাড়া দিতে পর্যন্ত কোথায় আসছে, ওরা কি হেঁটে হেঁটে আসছে নাকি মানে তুমি কি ফরেন টুরিস্ট বলছে যারা বনগাঁও থেকে ক্রস করে আসছে তাদের তো হু এক্স্যাক্টলি আর দিস ফরেন টুরিস্ট, রাইট? অনেক রকমের রহস্য আছে পশ্চিমবঙ্গে, এটাও একটা। এত রহস্য যে ফেলুদা নিজেও সলভ করতে পারবে না হয়তো। এইবারের ইলেকশনটা আলাদা, ভেরি সার্ভাইভাল অফ বেঙ্গল। বাংলা কি বাঁচতে চায় না বাঁচতে চায় না? আগে আলিমুদ্দিনের চিঠিতে হতো, এখন টাকাতে হয়। মমতা ব্যানার্জি হ্যাজ ডিসেন্ট্রালাইজ করাপশন এন্ড মেড ইট এন্টার এভেলেবল। পশ্চিমবঙ্গ 2 নম্বর স্টেট ছিল একটা সময়, এখান থেকে নামতে নামতে 21 নম্বর স্টেট হয়ে গেছে। খুব আনফর্চুনেট কিন্তু ট্রুথ। Those whom the gods wish to destroy, they first call potential. নমস্কার, আমার নাম প্রমিতা মুখার্জি। আজকে বাংলার রায় পডকাস্টে আমাদের সাথে আছে স্বপন দাশগুপ্ত। স্বপনদার ইজ কোর বাঙালি ভদ্রলোক যাকে বলে। স্বপনদা, একটা আমার প্রথম প্রশ্ন, গোলপার্কে গোলাগুলি সত্যজিৎ রায়ের বইয়ের নাম মনে হচ্ছে, কোনোদিন ভেবেছিলে এরকম হবে? Look, আমি ওখানেই থাকি, ওই পাড়াতেই থাকি। আর আমি আমার পৈতৃক বাড়ি ওখানে। আমি মানে আমার জন্ম হয়েছিল তার আশেপাশে বালিগঞ্জে। তো ওই এরিয়াটাকে আমরা একটা ভাবতাম খুব শান্তশিষ্ট অভিজাত মিডল ক্লাস একটা পাড়া। তো ওখানে একজন সোনা পপ্পু বলে একজন এই ধরনের সন্ত্রাস চালাবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি। কিন্তু একদিক থেকে আই এম নট সারপ্রাইজড। যখন হাওড়াতে সেদিন পড়লাম যে একজন দিন দুপুরে একজনকে গুলি করে মেরে দিল, সেটা আবার সিসিটিভি বা ভিডিও কোনো একটা জায়গায় ভাইরাল হয়ে গেছে, মানে সবাই দেখলো কিরকম ভাবে হচ্ছে। এই ধরনের অনেক কিছুই আমরা দেখছি। তো ইট ওয়াজ অনলি আ ম্যাটার অফ টাইম। তুমি এটা কি মানে তুমি ভাবছো কি অভিজাত পাড়া আছে বলে কি সেটা ইনসুলেটেড থাকবে? সেই ব্যারিয়ার গুলো ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে এক এক করে। এখন দ্য লার্জার ডিক্লাইন যেটা হচ্ছে, লুম্পেনাইজেশন ডিক্লাইন, ওগুলো একই মানে জিনিস। সেটা সারা বাংলায় যেটা হচ্ছে সেটা দক্ষিণ কলকাতা, ওয়াই শুড ইট বি স্পেয়ার্ড দ্যাট? ইট ইজ হ্যাপনিং। তো এটাই হচ্ছে সোনা পপ্পু। কি বললে কি গোলপার গোলপার্কে গোলাগুলি। গোলাগুলি, সেটাই গোলপারকে গোলাগুলি। এখন সিরিয়াল করুক, এখন আসবে ভালো করে। দাদা, বাঙালি ভদ্রলোক যে ক্লাস আছে সেটা এখন সোশ্যাল মিডিয়া মাচ মালাইন্ড বলতে পারি আমরা। তো এই যে বাঙালি ভদ্রলোক যে ক্লাসটা ছিল সেটার যে একটা ডিটেরিয়েশন হয়েছে ওভার দ্য ডেকেডস, এটা আপনি তো নিজে দেখেছেন। তো এখন কোন জায়গায় আছে বাঙালি ভদ্রলোক বলতে, ঠিক কাকে বোঝাবো এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে? আর তারা কি, কোন প্রজাতি তারা আপাতত? বাঙালি ভদ্রলোক বলতে এটা তো কোনো, অনেকে ভুল করে ভাবে যে একটা কাস্ট গ্রুপ। ইটস নট আ কাস্ট গ্রুপ, এটা একটা স্টেটাস গ্রুপ। বলা যায় একটা ডিফাইন্ড বাই এক ধরনের কালচারাল কতগুলো অ্যাসাম্পশনস, তারা কি ধরনের ব্যবহার, কি ধরনের সংস্কৃতি, তাদের আচরণ, এই সবগুলো নিয়ে একটা টোটালিটির মধ্যে এটাকে ডিফাইন করা খুবই মুশকিল ছিল। কিন্তু একদিক থেকে তারা একটা সভ্যতা ছিল, সেটাকে ধরে রেখেছিল। যেটা আছে সেটা যে একদম পুরোপুরি চলে গেছে তা বলবো না। এখনো আমাদের কতগুলো ভ্যালিউজ আছে, ধরো একটা কোনো শালীনতা, মানে কি ধরনের ব্যবহার করা উচিত লোকজনের সঙ্গে। কলকাতায় দেখি যে মানে বড়দের প্রণাম করা, এইসবগুলো এখনো আছে। বলবো না যে এগুলো বিকেলের গানের ক্লাস, নাচের ক্লাস, বিভিন্ন নাচের প্লাস রবীন্দ্রসঙ্গীত, কেউ কেউ ভালো গলায়, কেউ কেউ খারাপ গলায়, যাই হোক মানে পাড়াতে লোকাল ট্যালেন্ট দিয়ে সেগুলো আছে।
কিন্তু কি হয়ে গেছে, একদিক থেকে হচ্ছে বাঙালি মধ্যবিত্ত সমাজ একটা এখন প্রায় একটা বড় অংশ তারা ওয়ান ওয়ে টিকিট করে চলে গেছে। এটা চিরকালই একটা প্রবাসী বাঙালি সমাজ ছিল সব জায়গায়, হুম। কিন্তু এখন তার সংখ্যাটা বিরাট হয়ে গেছে। আর অল দ্য ট্যালেন্ট, লিটারালি অল দ্য ট্যালেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ গোয়িং মানে বাংলার বাইরে বা ওভারসিজ। তো এখন আজকে যেটা দেখছি যে কলকাতার অনেক অনেক এলাকায়, পার্টিকুলারলি হাই রাইজ বিল্ডিং এ তুমি যাও, দেখবে তোমার মনে হবে একটা রিটায়ারমেন্ট হোম। যারা ইয়াং তারা কিন্তু সব চলে গেছে, নতুন সংস্থা এখানে হচ্ছে না। তাই বাঙালি ভদ্রলোকদের এখন সব থেকে বড় যে সংকটটা হচ্ছে যে তারা তাদের মানে হোয়াট ইজ দ্য ইকোনমিক বেস, কোনো ইকোনমিক বেসটাই চলে যাচ্ছে। তাই জন্য এখন তারা কালচার নিয়েই আছে। আর অনেক সময় এখন যে হয়েছে যে এটা আমাদের রবীন্দ্রনাথের দেশ, শরৎচন্দ্রের দেশ, এই বলে ওই সব বলে, কিন্তু এটা ইভলভ করছে না, একটা স্ট্যাগনেশনে এসে গেছে। তো সেইটাই হচ্ছে যে ওভারঅল যে লার্জার যে সমস্যাটা বলছি, সেটা গোল পার্কের সমস্যাই হোক বা ভদ্রলোকের সমস্যা হোক, একই জিনিস যে আজকে পশ্চিমবঙ্গে এক ধরনের ডিক্লাইন, এক ধরনের অবনতি হচ্ছে। সেটা মানে এই অধঃপতনের কারণ কি সেগুলো আমরা চিন্তা করতে পারি, পুরোটা রাজনৈতিক কি বা কবে থেকে হয়েছে, এটা কি কি রিভার্স ইররিভার্সেবল নাকি এটাকে রিভার্স করা যায়, সব নিয়ে অনেক কিছু আমরা চর্চা করতে পারি। কিন্তু আসল কথা হচ্ছে যে বাঙালি ভদ্রলোক বলতে যে কালচারটা আছে সেটা অন দ্য ব্যাকফুট। সেটার মেন কারণ হচ্ছে বাংলা ইটসেলফ ইজ অন দ্য ব্যাকফুট। There is no investment coming. There are no people coming. পুরো there is no investment coming, যে ডাইনামিজম, হুম। যে একটা একটা সমাজের একটা ডাইনামিক, যখন ভদ্রলোকটা হয়েছিল তখন উই ওয়ার ইন দ্য ফরফ্রন্ট অফ দ্য কলোনিয়াল ইকোনমি। হুম। এটা আমার বলতে হবে পুরো মানে ভদ্রলোকদের মানে গুরুত্বটা কিন্তু পুরোটাই কলোনিয়াল ইকোনমির সঙ্গে। So advent of the অ্যাডভেন্ট অফ ভদ্রলোক, তারপরে অনেক রকম জিনিস হতে হতে হুম। এখন একটা স্টেজে এসছে যখন পশ্চিমবঙ্গ এখন মানে একদম 2 নম্বর স্টেট ছিল একটা হুম। সময়, সেখান থেকে নামতে নামতে 21 নম্বর স্টেট হয়ে গেছে। তো ভদ্রলোকেরও তো গুরুত্বটাও ওখানে কমে গেছে। এখন অনেকে ঠাট্টা করে বলে বাঙালিদের রিক্রুট করো কিন্তু তাদের পোস্ট করো বাংলার বাইরে। খুব আনফরচুনেট কিন্তু ট্রুথ। দেখো আনফর্চুনেট খুবই, এটা আমি আজ অব্দি এই গত 5 থেকে 10 বছরের মধ্যে হার্ডলি কোনো বাঙালিকে দেখেছি যারা এই সত্যটা মানে না। তারা জানে সে যে সে কোন যেখানেই কাজ করুক যেখানেই থাকুক তারা এটা মানে, কিন্তু তারা তোমার আর আমার মতো যেমনি কনভারসেশন চলছে সেই কনভারসেশনের মধ্যে ওটা মানছে, কিন্তু দ্য পাবলিক স্ফিয়ার এখনো একটা মানে একটা ফলস ভ্যানিটি একটা চলেছে যে এটা আমরা এই সত্যটাকে ডিনায়ালে আছি, আমরা আমরা এই সত্যটাকে মানতে চাইছি না। But the denial is not helping. অফকোর্স ইটস নট হেল্পিং, কোনোভাবেই হেল্প করছে না। কিন্তু আনলেস তুমি একটা জিনিস রিভার্স করতে পারো, প্রথমে তুমি অ্যাকনলেজ করো যে আমার এই এই অবস্থাটা হয়ে গেছে। তুমি যদি ভাবো যে তুমি ক্লাসে ফার্স্ট আসছো কিন্তু অ্যাকচুয়ালি ইউ আর অন দ্য ভার্জ অফ ফেলিয়ার, তুমি ইউ ওয়ন্ট বি এবল টু ইমপ্রুভ ইয়োরসেলফ বিকজ ইউ থিংক ইউ আর দ্য টপ। রাইট। আমি যদি ছোট্ট একটা উদাহরণ, সেদিন একটা মানে ভণ্ড স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার আছে, দেখা গেল কে একজন একটা স্ট্যাটিস্টিক্স দিল যে বাংলায় নাকি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ফরেন টুরিস্ট এসেছিল। আমি তো শুনে একটু মানে অবাক। প্রথম কথা অতগুলো হোটেলও নেই, অতগুলো হোটেলের ঘর নেই, আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারটাও অত বড় নেই। কিন্তু তার 2 দিন পরে আরেকটা খবরের আইটেম পেলো যে ডিউটি ফ্রি দোকানগুলো কলকাতা এয়ারপোর্টে তারা চাইছে যে আমাদের কোনো কাস্টমার নেই, তাই জন্য আমরা এই রেন্টটা এত ভাড়া আমরা দিতে পারছি না। তো তুমি একদিকে বলছে যে সব থেকে বেশি টুরিস্ট আসছে, আরেকদিকে বলছে যে তুমি রেন্ট ভাড়া দিতে পারছেন, তো কোথায় আসছে? ওরা কি হেঁটে হেঁটে আসছে নাকি মানে তুমি কি ফরেন টুরিস্ট বলছো যারা বনগাঁও থেকে ক্রস করে আসছে তাদের কথা? Who exactly are these foreign tourists, right? অনেক রকমের রহস্য আছে।
পশ্চিমবঙ্গে, এটাও একটা। এত রহস্য যে ফেলুদা নিজেও সলভ করতে পারবে না হয়তো। বাট দাদা, এই যে একটা বাঙালি অস্মিতা, যেটা টিএমসি খালি খালি পলিটিসাইজ করতে থাকে থ্রু ইটস ভেরিয়াস অর্গানাইজেশনস, এই বাঙালি যে অস্মিতা, যে ব্যাপারটা, সেটা এখন এই মুহূর্তে কি আছে? এটা কি একটা আমরা ফলস প্রাইড ধরে আছি? ওটা একটা ইলেকশন স্লোগান, ওটা একটা ইলেকশন স্লোগান। ওটা হচ্ছে তুমি দেখাতে চাও যে সর্বভারতীয় কোনো দল হুম, তারা বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারে না, বাংলার একটা নিজের মেয়েকে চাই, সেরকমই নিজের দলকে চাই, যার তাই জন্য বাঙালি অস্মিতাটা ওই জন্য করছে যে আমরা যে ভারতবর্ষের একটা অংশ, আর আমরা যে যদি এগোতে চাই, আমরা অনেক কিছুই ভারতবর্ষের অন্য অন্য জায়গা থেকে নিতে হবে। ইউ ক্যানট বি অ্যান আইল্যান্ড বাই ইয়োর সেলফ, তুমি ভায়াবল হবে না কোনোদিন, যা হতে চেষ্টা করছো। তো ওই ধরনের রাজনীতি, যে তুমি যা ইচ্ছে করে যাও, তোমার ইচ্ছে হলো তুমি একটা ইডি লোক কাকে সার্চ করতে গেল, তুমি গিয়ে তার ফাইলটা ছিনিয়ে নিয়ে চলে এলে, তুমি অর্ধেক কেন্দ্রীয় প্রকল্প এখানে হতে দিচ্ছ না, তুমি নিজের মতো একদম মানে তোমার নিজের যা ইচ্ছে মতো তুমি করে যাচ্ছ, এই ধরনের রাজনীতি যখন চলছে। আর এখন মমতা ব্যানার্জির যে রাজনীতি, ওটা হচ্ছে কমপ্লিটলি আরবিট্রারি পার্সোনালাইজ স্টাইল, এর কোনো আইডিওলজি নেই। সিপিএম এক ধরনের আইডিওলজিতে করতো, এরা কোনো আইডিওলজি নেই, এটা হচ্ছে তার নিজের ইচ্ছে মতো। আজকে আমার ইচ্ছে হলো আমি ইউসুফ পাঠানকে জিতিয়ে দিলাম ওদেরকে হারিয়ে বহরমপুর থেকে। আজকে আমার ইচ্ছে হলো আমার সুপ্রিম কোর্টে যে আমাকে রেপ্রেজেন্ট করেছিল তাকে আমি এমপি করে দিলাম। তারপর এসে তারা আবার ওনার অনেকগুলো সাকরেদ আছে, তারা তারপরে জাস্টিফিকেশন দেয় যে কত প্রগতিশীল উনি। আমার পুলিশের চিফ তাকে তাকে নিয়ে একটু সমস্যা হতে পারে, তাই জন্য তাকে এমপি করে দিলাম। এই হচ্ছে বেসিস অফ ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স হয়ে গেছে এখন। কি বলবো, আগে আগে বলা হতো যে পশ্চিমবঙ্গে বাঙালিরা নারীদের সম্মান করত, বাসে ট্রামে গেলে ওই দিল্লিতে যে ধরনের একরকম অসভ্যর মতো ব্যবহার করতো, সেই ধরনের ব্যবহারটা এখানে হয় না, এটা আগে ছিল। কিন্তু এই আর্চিকরে পরে, আর্চিকরটা খারাপ, খুব খুবই খারাপ, তারও বেশি খারাপ হচ্ছে কভার আপটা। সেটা হচ্ছে তুমি একজন দেখলে এটাকে তার কালপ্রিটসদের ধরো, তা না তুমি যত পারছো কভার আপ করে যাচ্ছ। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তো এই ধরনের কেন তোমার দলের মধ্যে যত রকমের লুম্পেন এলিমেন্টস ঢুকে পড়েছে, তারাই এখন সব চালাচ্ছে, এবং তাদের প্রোটেকশন দিতে হবে। কেন তার তাদের মানে এই ধরনের একরকমের ওই যে পুজো কমিটির যে চ্যাংরামো কালচার, যেটা সেটাকে এখন মানে তোমরা হচ্ছে ডিফাইনিং কালচার, ভদ্রলোক কালচার হ্যাজ বিন রিপ্লেসড বাই চ্যাংরামো। রাইট। তো দাদা, বাংলার একটা যে মরাল পলিটিক্যাল ক্লাস ছিল, সেটা কি এখন কমপ্লিটলি নন এক্সিস্টেন্ট হয়ে গেছে? পুরো মরাল এডিফাইস টাইপ ক্র্যাক করে গেছে। আমি বলবো না যে পুরোটা ধ্বংস হয়ে গেছে, বলছি না। ধ্বংস হয়ে গেলে মানে আমাদের আর কিছু, সত্যি কিছু থাকতো না। একটু একটু আছে, আমরা তাই নিয়েই আছি, কিন্তু খুব খারাপ ভাবেই এটা ক্র্যাক করে গেছে এখন। মানে এমন ফ্র্যাজাইল যে কোনোদিন ধসে পড়ে যেতে পারে, সেই সেইটাই আমাদের এখন মানে খুব এটা একটা বাংলার কাছে যে কত বড় একটা সংকট। এই ধরনের দুর্দশা ইতিহাসে যখন হয়, তখন সোসাইটি ইজ কোল্যাপস। কিন্তু ফর্চুনেটলি এখন মানে এটা যে মানে অ্যাবসার্ডিটি হচ্ছে যে সারা ভারতবর্ষে এখন একটা এক ধরনের একটা রিসার্জেন্ট স্পিরিট চলছে, যে আমরা হতে পারি, আমরা মানে আমরা উই আর গোইং টু দ্য হাই টেবল, সারা বিশ্বে একটা আমরা একটা উই আর এ ফ্যাক্টর, এটা হতে পারি। আর বাংলায় আমরা এই ধরনের জিনিস শুনছি, কোথায় সোনা পপ্পু, কোথায় এই এবারে আমাদের এটা ছোট করতে করতে আমরা কোথায় চলে এসেছি, মেন্টাল যে হরাইজন যেটা আমাদের, তাতে কোথায় চলেছে। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি। আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে আজকে যেটা আমরা এই ২৬ সালে যে ইলেকশন যেটা হচ্ছে, একদিক থেকে হ্যাঁ ওটা দুটো রাজনৈতিক দলের লড়াই, কিন্তু আমার মনে হচ্ছে তার বড় যে গুরুত্বটা হচ্ছে যে আমাদের একটা চয়েস এসে গেছে, যে আমরা কি এই সংকীর্ণ মনোভাব, ছোট মন নিয়ে
আমরা ভবিষ্যতে যাব, নাকি আমরা চেষ্টা করবো যে আবার আমাদের নিজেদের যতটা মানে ঐতিহ্য গৌরব যা ছিল আস্তে আস্তে ওভারনাইট হবে না কিছুই, সেটা ফেরত পাই। অ্যাটলিস্ট লোকে মাথা উঁচু করে লোকে বলবে যে আচ্ছা ঠিক আছে বাঙালি, আচ্ছা আজ ঠিক আছে আমরা একটা গাড্ডায় পড়ে গেছিলাম, সেখান থেকে আমরা গেটিং আউট অফ ইট, এইটুকুই। 26-এর যে নির্বাচন, সেটা ইটস অল অ্যাবাউট দ্যাট। বাঙালির পুরনো গৌরব যেটা সেটা ফিরে পাওয়া। খুব ইমিডিয়েটলি তো ফেরত পাবে না। না, কেন কি যে অবস্থায়, কিন্তু আমরা অ্যাটলিস্ট লোককে বলতে পারবো যে না, আমরা স্বীকার করছি যে আমাদের ভুল হয়ে গেছিল একটা, আমরা একটা দিকে কি আমরা চলে গেছিলাম, সেটাকে এখন আমরা আবার আমরা ইউটার্ন করছি। মানে যেটা ভেন্টিলেটরে ঢুকে গেছে মোটামুটি হ্যাঁ, ভেন্টিলেটর আইসিইউ থেকে বেরিয়ে আপনি নর্মাল ওয়ার্ড, নর্মাল ওয়ার্ডে সেইটাই। তারপরে নর্মাল ওয়ার্ড থেকে সুস্থ হওয়াটা একটা Gradual দিনে, process, মানে হ্যাঁ। ইউ হ্যাভ টু give it time. give it a little time and then we are out of the mess. তো এখন যে পলিটিসাইজ করছে বাঙালি অস্মিতা ব্যাপারটাকে টিএমসি, সেটা কি কোথাও আমাদের ইনসুলার করে দিচ্ছে না? ইনসুলার টু ক্রিটিসিজম, ইনসুলার টু লুকিং আউট, ইনসুলার টু প্রোগ্রেস, এভরিথিং। এটা আমি আগেই বললাম যে এটা ইলেকশন স্লোগান। হুম। আর এটার কারণ হচ্ছে যে ধরনের সমালোচনা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সম্মুখীন হতে হচ্ছে, তাদের অনলি ওয়ে দে ক্যান ফাইট ইট ইটস আ ডিফ্লেকশন একদম স্ট্র্যাটেজি। টোটালি ডিফ্লেকশন, যেটা তোমরা যারা করছো তোমরা বাংলাকে বোঝো না, বোঝো না। তোমরা কিছু বুঝতে পারো না, তোমরা হচ্ছে খোট্টা, তোমরা হচ্ছে তিলকধারী, তোমরা এলে আমাদের জোর করে ভেজিটেরিয়ান করে দিবে। কিন্তু আমি বিশ্বাস করতে পারি না, তুমি একজন মুখ্যমন্ত্রী ভারতে পতাকার মানে মাঝখানে দুটো ধারে দেখে স্ট্রেট বলে দিল যে এরা চাইছে মাংস খেতে পারবো না, বলে দিন। এই ধরনের রাজনীতির এইটা লেভেল হয়েছে, তো সবাই মাংস খায়, খায় বা না খাক, সেটা অনেকে খায় না, চয়েস। অনেকে খায় না। বাংলায়ও একটা বড় ইভলভ ভেজিটেরিয়ান কুইজিন আছে, কিন্তু ভীষণ ভালো, খুব ভালো খেতে। লোকে বাইরের লোকে জানে না। জানে না, এটা তো আমরা প্রচার করি না হয়তো, কিন্তু মাছ মাংস ছাড়াও আমাদের একটা কুচি, কিন্তু যে যার ইচ্ছে খাক না, আমরা তো কিছু বলিনি। এই রাজনীতি খাবার নিয়ে আবার রাজনীতি করার কারণ ওরা লোকের মনে একটা এই করে দিল যে একটা ফলস সেন্স অফ ভ্যানিটি। তারপরে বলছে যে এরা জানি না, আমরা ইউনিক, আমাদের কোনো কারোর সঙ্গে আর কেউ বুঝতে আর পারবে না। কেউ বুঝতে পারে না। এটা এই ইংরেজিতে একটা কথা আছে এক্সেপশনালিজম, Exceptionalism। সেইটাই হয়ে উনি ওইটা দেখাতে চাইছে। তো দাদা, এই যে একটা কনস্ট্যান্ট বহিরাগত 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 বলে একটা স্টেটমেন্ট আসতে থাকে টিএমসি থেকে, হাউ ডু ইউ প্ল্যান টু কাউন্টার দিস ফ্রম বিজেপি? I don't want to counter it, she counters it herself. দেখুন, যখন ওনাকে দরকার হয় বহিরাগত বলেন, যখন দরকার হয় ইউসুফ পাঠানো হয়, মেনকা গোস্বামী হয়, এইসব হয়। তো উনি যখন মনে করে এ হচ্ছে বহিরাগত, এ হচ্ছে বহিরাগত না। তো দেখো, একটা সময় ছিল পশ্চিমবঙ্গ ওয়াজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য ন্যাশনাল ইকোনমি। এখানে সব রকম, কলকাতা শহরটা দেখো না, কত রকম লোক থাকতো এখানে। বাঙালি বাংলাভাষী থাকতো, হিন্দি ভাষী থাকতো, উর্দু ভাষী থাকতো, তারপরে জুস, আর্মেনিয়ানস, অ্যাংলো ইন্ডিয়ানস, ভগবান জানতো কে, মানে অল সর্টস অফ তামিল, তেলুগু, সব থাকতো। হ্যাঁ, তো এখন আমরা তাদের রেলিক্স গুলো কতগুলো আছে, আমরা খুব যাই, একটা সিনেগগ আছে যেখানে ওয়ার্শিপার্স নেই, 10 জন করার মতো। তো কমতে কমতে আমার এমন পর্যায়ে আসছে যে আমরা একদম মানে আর কত ছোট হবো। সারা বিশ্বের তো মানে গ্লোবালাইজেশনের যুগ, সব রকমের লোক আসে, আর আমরা পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা চাইছি যে ফরেন ক্যাপিটাল আসবে। দাদা, আরো একটা জিনিস থেকে আমরা একটা পারপেচুয়াল ভিকটিমহুড ন্যারেটিভ এসে গেছে এখন, যে কেউ বুঝতে পারে না, যারা যারা বলতো না যে অ্যাডাল্টারাস রিলেশনশিপে বলতো না মাই ওয়াইফ ডাজন্ট আন্ডারস্ট্যান্ড মি, আমাদের অনেকটা ওই ধরনের ব্যাপার একটা হয়ে গেছে। কেউ আমাদের কিছু কেউ আমাদের কিছু বোঝে না। কিচ্ছু বোঝে না। আমাদের সব সময় সারা মানে দিন রাত দিল্লিতে লোকেরা প্লট করছে যে বাংলাকে কিরম ভাবে পেছন থেকে কাটিয়ে দেওয়া যায়, এই 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 একটা মনোভাব আমরা হয়ে গেছি। আমার একটা আত্মীয় ছিল, তার তার চিরকাল আমাকে বলে যেত এই ক্রিকেট টিমে আরো 10 জন বাঙালি রাখা উচিত ছিল। আমি তখন হাসতাম, কিন্তু এখন ওই ধরনেরই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আসল সমস্যাটা কোথায় হচ্ছে জানো, তুমি দেখো আজকে
বাঙালি বলতে মানে বাংলার বাঙালি অ্যাজ অপোজ টু প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালি। হ্যাঁ, আইএএস আইপিএস কজন আছে? সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রায় নেই বাঙালি হুম। বলতে গেলে কি কেউ। এই যে বাঙালিদের গুরুত্বটা যে পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ন্যাশনাল ইম্পর্টেন্স লেভেলে, হুম। এখন একটা হয়েছে অনেক জায়গায় বাঙালিরা খুব বড় বড় পজিশনে আছে, বাট নট বাংলা, বাঙালি এজ অপোজ টু বাংলা। তো এখন এইখানে এইটাই হয়ে গেছে। আর এটাকে তুই বলছো যে এটা একটা বিরাট একটা চক্রান্ত, কনস্পিরেসি করে যাচ্ছ। ইটস নাথিং কনস্পিরেসি। আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি 50 বছর ধরে। সেই আরম্ভ হয়েছিল ওই 67 এর পর থেকে, ওই যে লাল সালাম দিয়ে আরম্ভ করেছিল চেয়ারম্যান, চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান কালোয়াদ গড়িয়ে দাও, যত রকমের ওই কালচার হয়েছিল সব, যেখানকার শিল্প সব আস্তে আস্তে চলে গেল। কিন্তু ইমাজিন যে কুমার বিড়লা, তাকে একদম কিরম ভাবে লাঞ্ছনা করে সম্মুখীন হতে হয়েছিল ওই ঘেরাও movement-এর সময়। তারপরে বলে এটা কেন করছিল, টাটাস কুডন্ট ম্যানেজ টু স্টে ইন ইয়োর স্টেট, আমরা কি করব, আমরা তো ছোটখাটো। তুমি দেখো, তারপরে তুমি বলছো যে এটা একটা বিরাট বড় একটা প্লট। টাটাকে বার করার সঙ্গে আমাদের চিফ মিনিস্টার তো একটা ইলেকশন জিতলেন ওই ওই ভিত্তিতে। আর ওখানে কত কিছু হতে পারতো সিঙ্গুরে। দেখো পোটেনশিয়ালিটি, আমরা চিরকাল, ইংরেজি একটা লেখক ছিল কল স্টিফেন স্পেন্ডার, ওর বলেছিল দোজ হুম দ্য গডস উইশ টু ডিস্ট্রয় দে ফার্স্ট কল পোটেনশিয়াল। আমাদের কবে থেকে বলে যাচ্ছি পোটেনশিয়াল আছে বাংলায়, এই আছে আমাদের লোকেশনাল অ্যাডভান্টেজ, আমাদের এই আছে, আমাদের স্পোর্ট আছে, স্কিল ম্যান পাওয়ার আছে। পোটেনশিয়াল নিয়ে কি হবে, রিয়ালিটি তো কোথায়? তো এই বিটুইন পোটেনশিয়াল এন্ড রিয়ালিটি একটা জায়গায় তো একটু মিলন হতে হবে। There's no meeting ground for that. We are living on our sense of potential. তারপরেই আমরা বলে দেবো যেটা আমরা রবীন্দ্রনাথের দিয়ে, তোমরা কেউ ওনাকে বঙ্কিম বাবু কেন বলেছো, ঠাকুর রামকৃষ্ণকে তুমি কেন স্বামী রামকৃষ্ণ বলেছো, তাই জন্য জানে একদম মহাভারত শুদ্ধ হয়ে গেল। আর আমাদের মানে বাংলা তোমরা কেউ বোঝো না, আমাদের আমরা কবে ঘি খেয়েছিলাম, আমাদের হাতে এখনো গন্ধ রয়েছি। কিন্তু দাদা একটা জিনিস, আমি আগের দিন একজনের সাথে কথা বলছিলাম যে স্টার্ট আপ, বাঙালি মেয়ে, বাইরে থাকে, স্টার্ট আপ ইকোনমিতে কাজ করে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে যখন when you approach investors, because she is into investor relation, যে তুমি যখন ইনভেস্টরদের অ্যাপ্রোচ করো ফর ইউর স্টার্টআপস, কোথাও কি কলকাতা ফিচার করে? সে স্যার আমি একবার কথা তুলেছিলাম, রেসপন্সে কি আর দুবার, সেকেন্ড টাইম সেটাই তো, যে একবার আমি কথা তুলেছিলাম, তারপরে সাইলেন্স, তারপরে সাইলেন্স। হ্যাঁ সেটাই তো হচ্ছে। তারপর ওয়ার্ড গট ডাইভার্টেড টু হায়দ্রাবাদ। হ্যাঁ, তারপরে তো এআই নিয়ে এখন কথা হচ্ছে, কোথায় মেন সেন্টার হবে, ওই দেখো ব্যাঙ্গালোর, নয়ডা, গুরগাঁও, পুনে। দাদা ভাইজ্যাগে পর্যন্ত গুগল ইনভেস্ট করছে, কলকাতায় কি? তুমি আগে আগে আমরা ঠাট্টা করতাম, তুচ্ছ করে দিতাম, এই উড়ে, হুম। ওরা খালি কলের মিস্ত্রি হয়। এখন তারাও চলে গেছে। কোথায় পৌঁছে গেছে উড়িষ্যা? উড়িষ্যা হ্যাজ বিকাম, ভুবনেশ্বর হ্যাজ বিকাম দ্য বিগ এডুকেশন হাব। আর এখানে আমাদের ফাঁকা যাচ্ছে ক্লাসরুম গুলো কেন? তুমি হচ্ছে সাবস্ট্যান্ডার্ড টিচারদের রিক্রুট করেছো, যারা পলিটিক্স এর ভিত্তিতে টাকা দিয়ে, যারা টাকা নিয়ে তুমি টাকা দিয়ে তুমি দিচ্ছ। ব্রাইব করে করেছো। তুমি একদম মানে তুমি একদম মানে ভণ্ড ইউনিভার্সিটি তৈরি করেছো। আগে আলিমুদ্দিনের চিঠিতে হতো, এখন টাকাতে হয়। টাকাতে স্ট্রেট ফরওয়ার্ড কমার্শিয়াল, ইটস এ পিওর ট্রানজাকশন রিলেশন। হ্যাঁ, এইটাই হয়ে গেছে, ফ্রম লোকাল কমিটি টু তোমার এই তৃণমূলের যে তোলাবাজি ইকোনমি। এই টোলাবাজিটা হচ্ছে আর একরকম, যত রকম যারা চেষ্টা করেছে একটু আধটু কিছু করতে বলেছে, যে কস্ট অফ বিজনেস ইজ টু হাই আর আনসার্টেন। কেন এত রকমের ডিমান্ডস আসে? আর এটা বলতো যে সিপিএম এর ওখানে একটা সিঙ্গেল উইন্ডো ছিল, এখন মাল্টিপল উইন্ডোজ। সব কটা দাদাদের মানে বিভিন্ন দাদাদের তুমি তুষ্ট করতে হবে। তো আর এগুলো তো মানে যখন কি হয়, যখন তুমি ইকোনমিটা বাড়ছে না, তোমার মানে তোমার দ্য কেক ইজ গেটিং স্মলার অ্যান্ড স্মলার, তখন একটা বিরাট হচ্ছে একটা ঝগড়া টু গেট ওইটুকু ক্রামস। তো দ্যাট ইজ দ্য বেসিস অফ দ্য তোলা ইকোনমি। আর তোলা ইকোনমি ছাড়া এখন তুমি মমতা ব্যানার্জি হ্যাজ ডিসেন্ট্রালাইজড করাপশন অ্যান্ড মেড ইট এন্টার এভরি লেভেল। এদিক থেকে একটা পরে পুরো ডেমোক্রেটাইজড করাপশন করে দিয়েছে। সমাজের কোনো স্তর নেই যারা মানে করাপশনের ভিকটিম না। তুমি একটা রাস্তায় হকার দিচ্ছ, তাকেও তো একটু তোলা দিতে হচ্ছে, এমএলএ কে বা কর্পোরেটর কে, তোমার বড় যে আছে তাকেও দিতে হচ্ছে। আর তার মাঝখানে উনি বলে যাচ্ছেন বাঙালি অস্মিতা।
বাঙালি অস্মিতা। How does BJP plan to counter this Bangali Ushmita propaganda? দেখো, আশা করি মানুষ ভোট দেবে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে, যে অভিজ্ঞতাটা তারা দেখেছে। আমাদের বিজেপি প্রচার খুব একটা করতে হবে না যে কি কি তৃণমূলের কি কি ত্রুটি, তুমি কতগুলো কিওয়ার্ডস বলে দিলেই হয়ে গেল। তুমি যদি আরজিকর বলো, আর কিছু বলতে হবে না। তুমি যদি টোলা বলো, আর কিছু বলতে হয় না। Syndicate. তুমি যদি বেশি বলো, তাহলেও একটা জিনিস, What a mess. হ্যাঁ, তোমার আর কিছু বলতে হবে না। তাই জন্য আমাদের যে প্রচারটা করতে হবে সেটা হচ্ছে যে, অনেকে বলছে আচ্ছা ঠিক আছে, ওরা খারাপ যেটা মেনেই নিচ্ছি, তোমরা যে ভালো হবে সেটা কি, তোমার কি গ্যারেন্টি, তোমরা কি করতে চাও? তো আমাদের যে প্রায়োরিটি গুলো কি, আমাদের প্রায়োরিটিটা হচ্ছে বাংলার পুনর্জীবন। এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড। এখন মানে আর কিছু একটা সিঙ্গেল মাইন্ডনেস একটা জিনিস আছে, যে আমরা বাংলার অর্থনীতিকে একটা জায়গায় ফেরত নিয়ে আসবো, বাংলার মানুষদের, পার্টিকুলারলি যুবকদের সুযোগ দেব চাকরিতে, বা ওই সুযোগ মানে চাকরি বা ফাদার অপরচুনিটি, ব্যবসা করার জন্য আমরা ভাতা দেব। ভাতা যে কেটে নেবো তা না, কিন্তু একটা পুরো সমাজ তৈরি করব না ভাতার ভিত্তিতে। Bhata will be your base. ভাতা ইজ an optional thing, as a cushion, As a cushion. but it is not the pillar. এখানে তো এটা পিলার হয়ে গেছে। Right. তুমি ভেবেছিলে যে কত 1.5 কোটি না কত দিয়ে, আমি জানি না কত লাখ এস্টিমেট করেছিল এই যুব বেকার ভাতা, সেটা এবারে ডাবল হয়ে গেছে। তোমরা একটা জিনিস এটলিস্ট, যে উই নো দ্য কোয়ান্টাম অফ আনএমপ্লয়মেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা জানি। আমরা দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল অনেক কিছু ক্ষেত্রে একদম বাংলা এগিয়ে। এই যে ফলস ভোটার, সেটাতেও তো খুব ভালোভাবেই এগিয়ে আছে, আর সেটাকে আমরা রিজিস্ট করছিলেন যে আমরা পুরোনো লিস্টে আমরা যেন ভোট দিই। এখন এখন একটা মানে কি বলবো, এটা যে মানে একটা হিন্দিতে কথা আছে না, ঢিট, এইটা ঢিট। সেটা তো আমাদের যেটা করতে হবে, একটা মানুষের মধ্যে একটা এক ধরনের কনফিডেন্স দিতে হবে, যে দেখো আমাদের রেকর্ড দেখো, সারা ভারতবর্ষে যেসব জায়গায় আমরা রাজত্ব করেছি সেই ভিত্তিতেই না হয় দাও। আর তোমরা কি চাও যে আজকে বাংলা আবার ফেরত পাবে, পুরো সারা ভারতবর্ষের অর্থনীতির যে গ্রোথটা হচ্ছে তারও একটা অংশীদার হবে? সেই চয়েস গুলো আমরা দিতে চাই। আরেকটা হচ্ছে, বাঙালিদের একটা অস্তিত্ব নিয়ে আজকে একটা প্রশ্ন উঠেছে। সে প্রশ্নটা উঠেছে কারণ এক ধরনের একটা ডেমোগ্রাফিক একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, যে বাংলাদেশ থেকে গোটা মানে গত 30-40 বছর ধরে সিস্টেম্যাটিকলি লোক আসতে আরম্ভ করেছে। তো বাঙালিদের যে অস্তিত্বটা, যারা কলকাতায় থাকে তারা তো দিকেই দেখে, টের পায়, মানে নিজেদের মধ্যে দেখে, ফিসফিস করে নিজেদের মধ্যে কথাও বলে, কিন্তু প্রকাশ্যে এটা তো বলতে চায় না। একটা ভয় আছে সবার ভয় মধ্যে। আছে, তারপরে একটা ওরকম ভাবে যে পলিটিক্যালি ইনকারেক্ট হুম। যে কথাটা আছে, সেই পলিটিক্যালি ইনকারেক্ট। আমরা ওই জিনিসটা, দ্যাট ওয়েভ অফ সাইলেন্স, ডিনায়াল, সেন্সরশিপ, ওটা আমরা ভাঙতে চাই। আরেকটা হচ্ছে, সব ক্ষেত্রে না আর একটু রাজনীতিকরণ হয়ে গেছে, সামাজিক ক্ষেত্রে সব থেকে বেশি। তুমি দেখো একটা পুজো, এই দাদা এমএলএ, কর্পোরেটর, সে তৃণমূল, সে চালাচ্ছে, সে সবাই সব জিনিস। সিনেমাতে দেখো, আমরা প্রথম কথা বাংলা সিনেমা আর কত নিচে নামতে পারার জায়গা নেই, আর মানে মানে প্লাম দ্য ডেপথস, সেখানেও পুরো জিনিসটা চলছে অন দ্য বেসিস অফ কে কে তৃণমূলের সঙ্গে আছে, কে তৃণমূলের সঙ্গে নেই। তো সব ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, খেলাধুলোর ক্ষেত্রে, সব লেভেলে এই ধরনের রাজনীতিকরণ, তো একটা ওয়েভ অফ অরাজনৈতিকরণ আমাদের দরকার। ডিপলিটিসাইজেশন, ইকোনমিক একটা এজেন্ডা আছে, এক ধরনের একটা সোশ্যাল এজেন্ডা আছে, আর একটা আছে এজেন্ডা ফর সার্ভাইভাল। তিনটে দিক থেকে দেখতে গেলে এই কারণে বিজেপিকে আমি মনে করি যে আমাদের একটা চান্স দেওয়া উচিত এবার। Dada, how is the
the so-called Bhadralok elite, which is your Bengal club, Calcutta club, how are they perceiving? Because in a lot of ways, they are the ones who help spread the narrative, create the narrative, break the narrative. How is that section taking দেখো place? এটা একদিক থেকে দেখতে গেলে হুম। these are people who are at one level they suffer from moral cowardice because ওদের options আছে যেটা ক্লাবসে গেলে আলোচনা কানে আসে যে আর তুমি ওদের অপশনস আছে বেশি ভালো লাগলো না বা জীবনটা প্রায় শেষ হয়ে বাইরে গেছে, চলে গেলাম তো ছেলেমেয়েরা সব বিদেশে। বিদেশে বা দিল্লি বোম্বে এইসব জায়গায় আছে। তো ওনারা এখন কোনোভাবে চলো জীবনটা এখন কমফোর্টেবল, একদিক থেকে কমফোর্টেবল আছে, এখন ওগুলো কালকে লো কস্ট ইকোনমি আর মোটামুটি ইনফ্রাস্ট্রাকচারটাও আছে ওইসব জিনিসের। তো ওনারা ওই দিয়ে তাই জন্য ঝামেলা করার কি দরকার? আর যারা ঝামেলা করেছে দে পেড ফর ইট ভেরি ডিয়ারলি। তো এই যে মরাল কাওয়ার্ডিসটা, এই ওয়েব সেটাকে ভাঙতে হবে আমাদের। আমাদের তাদের একটা আত্মবিশ্বাস তুলতে হবে যে প্লিজ তোমাদের নিজেদের মানে বাঙালি জাতির একটা সার্ভাইভেলের জন্য প্লিজ স্ট্যান্ড আপ। কিছু আর করতে হবে না, চুপচাপ গিয়ে একটু ভোটটা তো দিয়ে আসুন, আর কিছু করছি কিছু না একটা এখন করতে। তারপরে যে যার সবাই যদি তাদের ওই বেসিক এলিমেন্টারি সিভিক রেসপন্সিবিলিটিটা আন্ডারটেক করে যে ভোটটা দিয়ে আসুন। আমরা বলছি না আমাদের ভোট দিন, আর কাকে ভোট দেবেন সেটা আমি বললাম, আমি মনে করি যে খুব খুব একটা আর কোনো চয়েস নেই। একটা সময় ছিল ওরা বলতো যে প্রগতিশীল বামপন্থী, তো প্রগতিশীল বামপন্থী ভালো, তারা ভেনেজুয়েলা কিউবাতে আছে, প্যালেস্টিনিয়ান কজটা নিয়ে সলিডারিটি ক্যাফিয়ার লাগিয়ে চলুক তারা। এই যে প্রগতিশীল কথাটা অনেক সময় ইউজ হয় অ্যাজ অ্যাজ অপোজ টু বিজেপি ইজ অপোজ টু প্রগতিশীল। হাউ ডু ইউ প্ল্যান টু কাউন্টার দিস? ইটস আ পারসেপশন। করতেই হবে সবাইকে প্রগতিশীল। আমি তো চিরকাল আমি নিজেকে বলেছি, দেখো আমি একদম মানে প্রতিক্রিয়াশীল, আমার রিয়াকশনারি, একদম আউট অ্যান্ড আউট রিয়াকশনারি। আমি দক্ষিণপন্থী, আমি আমি বিশ্বাস করি ফ্রি মার্কেটে, আমি বিশ্বাস করি এক ধরনের আমাদের একটা ভারতবর্ষের একটা কালচারাল মানে কালচারাল পার্সোনালিটি অফ ইন্ডিয়া যেটা আছে সেটাতে আমি বিশ্বাস করি। তো এটাতে যদি মনে করে কেউ যদি আমি মানে প্রগতিশীল না বা এটা বাঙালিয়ানার বিরুদ্ধে মনে করতে পারেন, কিন্তু এটা এই ইলেকশনটা এইসব ইস্যু নিয়ে না। এইবারের ইলেকশনটা আলাদা। এইবারের ইলেকশনটা হচ্ছে একটা ভেরি সার্ভাইভাল অফ বেঙ্গল। বাংলা কি বাঁচতে চায় না বাঁচতে চায় না, কেন এর পরে না ইট মাইট বি জাস্ট ইট মাইট মানে বলতে খারাপ লাগে যে ইট উইল বি দ্য, অনেকে বলে দিস ইজ দ্য লাস্ট ইলেকশন। আই ডোন্ট থিংক ইটস দ্য লাস্ট ইলেকশন, বাট ইটস সার্টেনলি দ্য লাস্ট realistic chance for Bengal to redeem itself. For Bengali, actual Bengali Ashmita to redeem itself. You must redeem yourself. তোমার যখন একটা এই ধরনের ডিক্লাইনে এসে যায়, তখন তোমার কি কর্তব্য না? তাও কি তুমি বলে যাবে না না এটা করবো না, বলা যায় না, কি ভাববে, কিরম হবে, কি হবে, বা এই তো যদি মাংসটা খেয়ে নেয়, মাংসটা খেয়ে নেয় ওই বাজি বাজি আর ফল জিনিস, তারপরে সোনা পপুই গিয়ে চললো। দাদা বাংলার একটা একটা মিথ আছে, among one of the many myths, একটা মিথ হচ্ছে কমিউনাল হারমোনি ইন বেঙ্গল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুচ রায়টস হয়ে চলছে। মুর্শিদাবাদ ওয়াজ অন আ লার্জ স্কেল, বাট ছোট স্কেলে তো সারাক্ষণ হয়েছে। দেখো মুর্শিদাবাদে আমি গেছিলাম যখন ওই বেলডাঙ্গাতে ওখানে জাফরাবাদে এই জায়গাটায় রায়ট হলো, তখন আমি বুঝতে পারলাম দেখো এই যে আমরা বলে যেতাম যে বাংলা এইসব হয় না, এইসব জিনিস গুজরাটে হয়েছিল 2002-তে, ওই একবার কি নচিকেতা গান গিয়েছিল বাংলাকে গুজরাট করতে দেবো না, ওই কি ধরনের। তো বাংলাকে গুজরাট, তো গুজরাট তো অর্থনীতির দিক থেকে তো একদম কোথায় চলে গেছে, কিন্তু ওদের একটা ব্যবসা ছিল পশ্চিমবঙ্গ ইজ আ মডেল অফ কমিউনাল হারমোনি, সবাই সব কিছু করে। দেখো না কত ভালো আমরা কি মানে বাঙালিরা কোন ঊর্ধ্বে উঠে গেছি। তো এখন তুমি যদি দেখো যে এই ছোটখাটো যে ঘটনা, সেটা যে কতগুলো রিপোর্টেড হচ্ছে, বেশিরভাগই রিপোর্টেড হচ্ছে না, আর লোকেরা চুপ করে বসে আছে। এই যে ভয় যেটা হয়েছে দক্ষিণ 24 পরগনা এইসব জায়গার মধ্যে, তুমি উত্তর 24 পরগনায় মানে কলোনি, একটা বড় কলোনি রোহিঙ্গা বসে গেছে, সবাই জানে, সবাই বলছে কিন্তু না, এখানে কিছু নেই।
আমরা এখন তুমি কি বলবো যে বলতে পারবো না আমরা? তুমি কি বলছো যে বলা উচিত না যে বাংলার মানে মানে সোশ্যাল ট্রান্সফরমেশনটা কি ধরনের, সোশিও রিলিজিয়াস ট্রান্সফরমেশনটা কিভাবে হয়ে চলেছে, কিন্তু মানে ফ্যাক্টস এন্ড ফিগার্স দেখাচ্ছে And that's affecting everything from law and order to এভরিথিং। security, everything. এন্ড সবাই জানে দিস ইজ দ্য বিগেস্ট ওপেন Open সিক্রেট। সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে একটা, আমি বিস্মিত, পাজলড যে সবাই জানে কিন্তু বলতে চায় না। A state is completely complicit. There's no action taken. ইট ইজ কমপ্লিসিট, মানে এই ধরনের ব্রেকডাউন অফ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন যাদের মানে পুলিশ ফোর্স ইজ কালপেবল এসবের মধ্যে, তো আইএএস অফিসার্স ক্লেম কমপ্লিট হেল্পলেসনেস। ওরা বলছে আমরা কি করতে পারি বলো, আমাদের তো আমাদের হাত তাদের বেঁধে দিয়েছে। তো দেখো, আমাদের নিজেদের যে ত্রুটিগুলো সেগুলো আমরা সবাই জানি, এটা আমাদের বলতে হবে না, কিন্তু মানুষকে তো সেটা মানে একদিক থেকে কিছু একটা মানে তাদের তো প্রতিজ্ঞা করতে হবে, তাদের তো একটা দিকে একটা ডিটারমিনেশন দেখাতে হবে যে আমরা কিছু করব, আমরা এটার প্রতিবাদ করব। আমি তো বলছি প্রতিবাদটা ওই সাইলেন্টলি করুন, চুপ করে ব্যালট বক্সে গিয়ে ওই বাটনটা টিপে দিন। আমার বলতে হবে না কাকে টিপতে হবে, কোন দিকে বাটন টিপতে হবে, আপনারা জানেন। ইউ ওয়ান্ট টু বি রেস্কিউ, ঠিক জানেন লাইফ গার্ড কোথায়, লাইফ বেল্টটা কোথায় আছে। Exactly. দাদা, একটা জিনিস সেটা I will talk to you further on this when we do the round table on CPM, but the left's formation of politics, যেটা আপনি একটু আগে বলছিলেন যে every sphere এ politics ঢুকে গেছে, right? So this is a very difficult thing to, you know, depoliticize. দেখো, লেফট মনে করতো দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, ওদের একটা আইডিওলজিক্যাল Ideology. বিলিফ ছিল যে সব জিনিসটাই পলিটিক্যাল। একদিক থেকে দেখতে গেলে রাইট, দের ইজ আ আন্ডারলাইং একটা পলিটিক্যাল কন্টেন্ট, কিন্তু এখানে যেটা হয়ে গেছে দলীয় রাজনীতি, খুব সংকীর্ণভাবে দলীয় রাজনীতি আজকে সমাজের সব স্তরে এসে গেছে, যেটা আগে কোনোদিন ছিল না। আর পাড়ায় পাড়ায় এখন তিনটে ফ্যাকশন, তৃণমূল সবাই বলছে এই এই দাদার পুজো, এই দাদার এই দাদার ফুটবল টুর্নামেন্ট। এই কদিন আগে দেখলাম যে আমার বাড়ির সামনে এখন লাউড স্পিকার একটা সাইলেন্স হয়েছে বিকজ অফ পরীক্ষার জন্য। তো তৃণমূল তো রক্তদান শিবির আরম্ভ করেছে, কেন ওখানকার দাদা উনি চালাচ্ছেন, ওনাদের কাছে এইসব রুল ফুল চলে না। তো এটাকে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর মধ্যে। তবে প্রশাসনিক শক্তি দিয়ে প্রশাসনের যদি ইম্পার্শিয়ালিটি একটা থাকে, ওই রুল অফ ল, নট দ্য রুল অফ দ্য ল অফ দ্য রুলার, এইটা যদি আমরা এই ট্রানজিশনটা যদি করতে পারি কোনোভাবে, পারফেক্টলি হবে না আমি জানি, কোনো সমাজে দেয়ার ইজ নো পারফেকশন, কিন্তু মোটামুটি একটা পেন্ডুলামটা এমন একটা স্তরে পৌঁছে গেছে, ওটাকে একটু ফেরত আনতেই হবে কোনো একটা স্থিরতার মধ্যে, সার্ভাইভালের জন্য। সুস্থ একটা সমাজ তৈরি করার জন্য। তারপর আমি বলছি যে এই ইলেকশনটা ইজ মোর দেন, এটা শুধু এই যেটা তৃণমূল ভার্সেস এই ওই সেটা না, এটা একটা অন্য ধরনের চয়েস আমাদের কাছে এসেছে। দাদা, পুজো নিয়ে আমাদের এত গর্ব, অবভিয়াসলি হুম। সেই পুজোতে আমরা দেখি প্রত্যেকটা পুজো করার জন্য কোর্টে যেতে হচ্ছে, পুজো করার জন্য পপুলার পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, তার উপরে পুলিশ আবার দিয়ে। ট্যাক্সে পয়সা দিয়ে পুজো করা হয়, 2 লাখ টাকা দেয় পুজো কমিটি। আবার কার্নিভালও হচ্ছে, ওদিকে বিসর্জনের রুল টুল কার্নিভালে একজন স্যালুট নিচ্ছে দুর্গা মানে দুর্গার মাধব জায়গা। ডানটা স্যালুট করছে যাকে, সেটাও সেই ধরনেরও মানে কি বলবো এগুলো ভণ্ডামি বলা যায় একদিক থেকে। এই ধরনের বিকৃত সংস্কৃতি যে এসে গেছে একটা, না আমাদের একটা সময় একটা লেফট একজন বলেছিল না অপসংস্কৃতি, উষা উত্তমকে নিয়ে বলেছিল, সেটাকে উষা উত্তম বেচারাকে স্লিভলেস ব্লাউজ নিয়ে কি বলেছিল। আর বলেছিল, কিন্তু এখন যে ধরনের অপসংস্কৃতি আমরা দেখছি সেটা এত মানে মারাত্মক, মানে ওয়ার্ল্ড লিগে আমরা প্রায় টপস এসে গেছি। আমরা একটা কলকাতা ভিত্তিক নলেজ আছে অ্যাবাউট বেঙ্গল, এভরিবডি, আপনি বাইরে যাবেন সবাই কলকাতার বাইরে চেনে না। তো কলকাতার বাইরের জন্য
কলকাতার বাইরেও তো বাঙালি আছে, ম্যাক্সিমাম বাঙালি কলকাতার বাইরেই আছে। তো তাদেরকে কিভাবে বিজেপি অ্যাপ্রোচ করতে দেখো চাইছে? কলকাতার বাইরে যে ধরনের মানে তুমি ধরো ছোট ছোট টাউনস হুম গুলো, তুমি ধরো এই কলকাতা থেকে বেশি বেশি দূর না, হুম তুমি হাওড়া ধরো কৃষ্ণনগর ধরো, চুঁচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, এইসব আশেপাশের গুলো, আমি মানে এই দিক হুম থেকে পুরোনো প্রেসিডেন্সি হুম ডিভিশনের টাউনস গুলো হুম দেখো, তাছাড়া ওদিকে শিলিগুড়িটা কোন ডাইনামিক অ্যাকচুয়ালি হুম একদিক থেকে। কিন্তু এইসব জায়গাগুলো দেখো ওদের যে ধরনের সিভিক প্রবলেমস দাঁড়িয়েছে না, ওয়াটার লকিং, মানে ভাবা যায় না কি Massive. অবস্থা। তারপরে স্কুল কলেজের প্রবলেম, স্কুলিং ঠিক মতো হুম নেই, ভালো স্কুল নেই, পুরো সরকারি স্কুল সিস্টেমটা একদম ধ্বংস হয়ে গেছে। তারপরে কোনো নতুন ইন্ডাস্ট্রি বা কিছু মানে কোনো সংস্থা আসছে না। তুমি কটা মোবাইল দোকান খুলবে, মোবাইল ফোন এটা বিক্রি কেনারও করার তো দোকান? লোকজন চাই। হ্যাঁ, মোবাইল ফোন কতগুলো বিক্রি করার হুম জন্য হুম আছে, কতগুলো গয়না থাকবে, আর কটা বিরিয়ানির দোকান খুলতে পারো? তবে একটা চিন্তার একটা সীমা আছে, এর হুম বাইরে তো যাচ্ছি না আমরা। হুম তো দিস ইজ মানে উই আর বিকাম মানে অ্যাজ আ ট্রেডিং সেন্টার পশ্চিমবঙ্গের এখন একটা গুরুত্ব আছে, বাট উই আর নট প্রডিউসিং এনিথিং। আমরা কোনো জিনিস করছি কিন্তু ছোট, আর এই ছোট টাউন গুলোতে এই ধরনের সব থেকে বড় আমার যেটা কষ্ট লাগে, হুম খুব খারাপ লাগে যে যে স্কুলিং এর সমস্যাটা, বাচ্চাদের স্কুলিং এ এবং প্রাইভেট স্কুল আনইভেন কোয়ালিটি। একটা দুটো ভালো থাকতে পারে কিন্তু একটা ফিস দিচ্ছে, কিন্তু যে ধরনের শিক্ষা পাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু দে ফিল চিটেড, এটা একটা ভীষণ রিসেন্টমেন্ট হয়ে আসছে। তো তোমার লাস্ট কোয়েশ্চেন, বাঙালি অস্মিতা নিয়ে এত কথা হয়, তৃণমূল ওয়েপনাইজ করছে এটাকে, কিন্তু বাঙালি শিক্ষক চেয়েছিল দুটো বাচ্চা, তাদেরকে কিন্তু গুলি করে মারা হলো দাড়িভিটে। তো তারা কোথায়, মানে তারাও তো ভাষা ওয়ারিয়ারই নবে। দেখো আমি কি বলবো, অস্মিতাটা বাঙালি যদি তাদের অস্মিতাটাকে সত্যি পুনর্জীবিত করতে চায়, তাহলে তাদের কতগুলো অপ্রিয় পদক্ষেপ নিতে হবে। আর প্রথম কথা, একদিক থেকে একটু বীরত্ব দেখাতে হবে, সাইলেন্ট বীরত্ব, খুব একটা যে মানে তুমি অনুশীলন প্রবৃত্তি মানে নয়। তোমার ক্ষুদিরামের মতো বীরত্ব দেখাতে হবে না, কিন্তু তোমার এক ধরনের বীরত্ব দেখাতে হবে যে তুমি চোখ বুঝে একদিক থেকে যত রকমের লোভ সামলিয়ে তোমার ওই ভোটিং বক্সে গিয়ে ওই বেসিক এলিমেন্টারি যদি ওই কার্যটুকু করতে পারো, তুমি আবার তোমার বাঙালি অস্মিতাটা আস্তে আস্তে ফেরত পাবে। আর আপাতত আমি যা হুম। দেখছি, তুমি যদি আবার কাপুরুষ হয়ে যায় লোকে, তাহলে কি বলবো, ওই গোল পার্কে যা হচ্ছে, কি বলছে, গোল পার্কের গুলি, গোলপার্কে গোলাগুলি। গোল পার্কের গোলাগুলি। ওকে দাদা, আড্ডাটা আজকে এখানে শেষ করছি। খুব ভালো লাগলো আপনার সাথে, আবার আড্ডা মারবো আমরা। আম, ধন্যবাদ। আমরা এতক্ষণ স্বপনদার সাথে কথা বলছিলাম, স্বপনদা খুব ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ দিল, কেন এটা আমাদের সার্ভাইভালের লড়াই, বাঙালিদের সার্ভাইভালের লড়াই, শুধু একটা ইলেকশন নয়। তো শুধু একটা ইলেকশন হিসেবে দেখা এটাকে একেবারেই উচিত না। তো আই হোপ আমরাও যারা প্রবাসী আছি তারাও ইভেনচুয়ালি বাড়ি আমি ফিরতে প্রবাসী, পারবো। আমি প্রবাসী, ইভেনচুয়ালি বাড়ি ফিরতে পারবো। যারা বন্ধু বান্ধব, বাড়ির লোকজন, কাজিনস, সবাই তো বাইরে, কেউ না কেউ আমরা বাড়ি ফিরতে পারবো। আমাদের যে অ্যাবাউট 40 পিপল কাজিন আড্ডাটা হতো অন এ রেগুলার বেসিস, সেটা আমরা কলকাতাতেই বসে করতে পারবো কোনো না কোনো দিন, আশা করি, আশা করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।